ওকে দেখো আমরা সেন্সর শুরু করছিলাম, ঠিক না? দেখা যায় স্ক্রিন কথা শোনা যায়? জি স্যার শুনতেছি। জি স্যার শোনা ওকে। যাচ্ছে। তো দেখো হ্যাঁ, তো আমরা সেন্সর শুরু করছিলাম। তো এর মধ্যে আমরা পজিশন সেন্সর দেখছিলাম। স্যার লাস্ট যে অফলাইন ক্লাসটা যে টপিকটা দেখাইছিলেন ওটা যদি কাইন্ডলি একবার রিভিউ করতেন। অফলাইন ক্লাসের টপিক আবার রিভিউ করা লাগবে। অফলাইন ক্লাসে তো এলভিডিটি দেখাইছিলাম নাকি? কি দেখাইছিলাম? এলভিডিটি না? এই জিনিসটা দেখাইছিলাম না লাস্ট ক্লাসে নাকি? অফলাইন ক্লাসে কি দেখাইছিলাম? একটু করে দাও আমাকে। মনে করায় দাও। এলভিডিটি এই জিনিসটা দেখাইছিলাম, ঠিক না? জি স্যার এটাই মনে হয় স্যার। এটা কি বুঝো নাই না ক্লাসে ছিল না কোনটা? স্যার বুঝি নাই স্যার। বুঝো নাই? স্যারও ক্লাসে ছিল না। আচ্ছা। তাহলে একটু মানে যারা ছিল তাদের কাছে বুঝে নাও। কেন একই জিনিস যদি আবার রিপিট করি, হ্যাঁ, তাহলে একটু দেখে নিও। মানে আমরা আজকে অন্য একটা টপিক করি। আমরা আজকে দেখব হচ্ছে টপিক বুঝলাম স্যার। বুঝি নাই বলো? বুঝতে পারিনি আবার বলো। বুঝতে পেরেছিলাম স্যার, বুঝাই দিবা পরে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে প্রথমে আমরা লোড সেন্সর দেখব, হ্যাঁ? লোড সেন্সর তোমরা জানো যে লোড সেন্সর বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি যেখানে আমাদের লোড মাপার প্রয়োজন হয়। যেমন ওয়েট মেশিন, আমাদের ইউনিভার্সাল টেনসাইল টেস্টিং মেশিন, সেখানে তো আমরা স্ট্রেংথ মেজার করি, ঠিক আছে? এই সকল জায়গায় আসলে আমাদের লোড সেন্সর লাগে। তো লোড সেন্সর যত ধরনের লোড সেন্সরই আছে যে সেগুলো আসলে ডাইরেক্টলি লোড মেজার করে না, হ্যাঁ? তো আমরা একটা এক্সাম্পল দিলে আসলে বুঝতে পারবো যে প্রথম এখানে যে এক্সাম্পলটা আমরা দেখবো সেটা হচ্ছে বন্ডেড ওয়্যার স্ট্রেন গেজ, ঠিক আছে? তো বন্ডেড ওয়্যার স্ট্রেন গেজ এটা আসলে কিরকম থাকে দেখতে আমি একটু ফিগারটা প্রথমে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবো। স্ক্রিন কি দেখা যায়? দেখতে পাচ্ছ? স্যার ভালো আছি স্যার। ওকে। তাহলে এই যে আহ, চারটা দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা একটা স্ট্রেন গেজ, হ্যাঁ? এটা একটা শ্যাফটের উপরে আসলে বিভিন্ন ডিরেকশনাল লোড মাপা হচ্ছে। তো এগুলো কিরকম থাকে মোটামুটি একটা আইডিয়া পাইছো, ঠিক না? যেগুলো আসলে এরকম একটা প্লাস্টিক ম্যাটেরিয়ালের উপর আসলে লাগানো থাকে, হ্যাঁ? এখানে আরো ফিগার আছে, তুমি দেখতে চাইলে দেখাই দিই। যেমন এখানে একটা দেখতে পাচ্ছ, তারপর এখানে আছে, এখানে আরো ভালো বোঝা যাচ্ছে যে আসলে দেখো এগুলো কি অনেকগুলো ওয়্যার থাকে, মানে একটা ওয়্যার আছে, দেখতে পাচ্ছ? আর আমি যদি এখানে মানে এটা তো আসলে একটা ওয়্যার, ঠিক না? যে এই ওয়্যারটা এখান দিয়ে গেছে, তারপর এটা ঘুরে এদিকে আসছে, এরকম। বুঝা গেছে কিনা? বুঝতে পারছো? বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এইটা আসলে কি মানে কিভাবে এটা কাজ করে? তো দেখা যায় আগের যে ফিগারটা ছিল, আগের ফিগারটাতে যদি আবার যাই, যে এই এই ফিগারটাতে যাই, মনে করো, ওকে, তো এখানে দেখো আমি যখন লোড দিব, সেই শ্যাফটের উপর যখন আমি লোড দিব, তখন শ্যাফটটা তো আসলে কি হবে? লোড দিলে এটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। তো শ্যাফটটা যখন দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে তখন আমি কি এই যে শ্যাফটের উপর যে প্লাস্টিক ম্যাটেরিয়ালের সাথে যে স্ট্রেন গেজ গুলো লাগানো আছে, এগুলো আসলে দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। ঠিক আছে? দেখা যাবে যে এইটাও হয়তো এই দিক বরাবর লেন্থে বেড়ে যাচ্ছে। বুঝে গেছে? এইটা এই দিক বরাবর লেন্থে বেড়ে যাচ্ছে। তো লেন্থে বেড়ে গেলে যেটা হয় যে এই তার আসলে কি হবে? তুমি যদি অন্য একটা ইসে দেখে যে সে আহ
এরকম তো ছিল, ঠিক না? যে এটার উপরে এটা প্লাস্টিক ম্যাটেরিয়াল মনে করো, এটার উপরে এরকম তার ছিল। তারটা আমি লাল কালার দিয়ে দেখেন, তো সে তারগুলো এরকম ছিল। আমি বোঝার সুবিধার জন্য একটু বড় করে আঁকতেছি। এই নোট দিবা 2 এন্ডে, এইখানে তুমি ফোর্স দিলা, এটা এখানে ফোর্স দিলা, তাহলে কি হবে? এটা কিন্তু ডিফর্মেশন হবে। ডিফর্মেশন হলে এটা কিন্তু আর এরকম থাকবে না, এটা দেখা যাবে যে এটা হয়তো এক্সটেন্ড হয়ে যাচ্ছে। এটাকে যদি আমি এভাবে দেখাই, ঠিক আছে, এটা দেখা যাবে যে এটা এক ডিরেকশন আসলে এখানে করা সম্ভব না। এটা পুরোটা ইনলার্জ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিই। ওকে, এটা ইনলার্জ হয়ে যাবে, ঠিক আছে? দেখা যাবে এটা হয়তো এরকম হয়ে যাচ্ছে লোড দিলে, এবং এই ভিতরের তারগুলো কি হবে? ভিতরের তারগুলো কিন্তু লম্বা হয়ে যাবে। বুঝতে পারছো? অর্থাৎ যখন লোড দিবা এটা ডিফর্ম হবে। বুঝা গেছে কিনা কথাটা? বুঝতে পারছো তো? ডিফর্ম যখন হবে, এই তারগুলো কি হবে? যে লাল তারগুলো যেটা হবে, এটাকে যদি একটাকে আমি জুম করে দেখাই, তাহলে তারগুলো তো আসলে এরকম, ঠিক না? এরকম। তো এটাকে যখনই লোড দিচ্ছি আমরা, আসলে তারটা সরু হয়ে যাবে। তারটা দেখা যাচ্ছে সরু হয়ে যাচ্ছে এবং তারটা লম্বা হয়ে যাচ্ছে, ঠিক না? তার মানে তারের আসলে লেন্থও বাড়তেছে, ক্রস সেকশন এরিয়া এটাও কমে যাচ্ছে লোড দেওয়ার পর। প্রত্যেকটা তারের ছোট ছোট যে তারগুলো আছে, অর্থাৎ এই যে তারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু লেন্থে বেড়ে গেছে এবং তারা সরু হয়ে গেছে অনেক, ঠিক আছে? এইটার দুইটা ওভারঅল আসলে মানে ইম্প্যাক্টটা কি হবে? দেখা যাবে যে তাদের এই এল, তোমরা জানো যে আর সমানুপাতিক হচ্ছে এল। কোন একটা তারের দৈর্ঘ্য যত বেশি হয় তত রেজিস্ট্যান্স বেশি হয়, এবং কোন একটা তারের বস্তুস্থিতি ক্ষেত্রফল যত কম হয় তত রেজিস্ট্যান্স বেশি হয়। তাহলে এর দুইটার ফলে কি হবে? রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। বুঝা গেছে কি? অর্থাৎ এই এন্ড থেকে এই এন্ডের মধ্যে, এখান থেকে শুরু করে এই এন্ডে, এই টোটাল তারটার রেজিস্ট্যান্স আসলে বেড়ে যাবে। লোড দিলে এটা যেহেতু শুরু হয়ে যাবে, এই দুই এন্ডের আসলে রেজিস্ট্যান্স বেড়ে যাবে। এটা কি বুঝতে পারছো? বুঝা গেছে? স্যার বুঝতে পারছি স্যার। বুঝি নাই কি বুঝতে পারি না, বলো তো। স্যার বুঝাইছি স্যার। ওকে, অর্থাৎ লোড দিলে আসলে কি হবে? যে এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ লোড লোড যত বাড়াতে থাকবে তত কি হবে? এদের লেন্থ বাড়বে এবং ক্রস সেকশন এরিয়া কমে যাবে, ফলে রেজিস্ট্যান্স বেড়ে যাবে। আচ্ছা, এখন কতটুকু রেজিস্ট্যান্স বাড়লো এটা যদি আমরা হিসাব করতে পারি, তাহলে কিন্তু আমরা মানে লোড কতটুকু দেওয়া হয়েছিল সেটা, কেন লোডের সাথে যেহেতু রেজিস্ট্যান্স এর চেঞ্জের সম্পর্ক আছে, তাহলে রেজিস্ট্যান্স কতটুকু বাড়লো সেটা যদি আমরা মাপতে পারি, তাহলে কতটুকু লোড দেওয়া হয়েছিল সেটা আমরা মাপতে পারি। ওকে, আচ্ছা, এখন এখানে প্রবলেমটা যেটা হয় যে এখানে রেজিস্ট্যান্স আসলে চেঞ্জটা খুবই কম হয়, ঠিক আছে? তো এইটা নরমাল, এভাবে নরমাল সার্কিট দিয়ে আসলে মাপা যায় না। তো এই জন্য আমাদের যেটা দরকার, একটা হুইটস্টোন ব্রিজ দরকার। তো হুইটস্টোন ব্রিজ দিয়ে এটাকে মাপা হয়। তো হুইটস্টোন ব্রিজে এই রেজিস্ট্যান্সটা, অর্থাৎ এই গেজটা, এটাকে আমরা কানেক্ট করব, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করা যায় সেটা হচ্ছে যে আমরা এটা একটু বই থেকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ, ওকে, দেখতে পাচ্ছ এখানে দুইটা গেজের কথা বলা আছে, ঠিক না? যে এই একটা হচ্ছে অ্যাক্টিভ গেজ, ওই এটা হচ্ছে অ্যাক্টিভ গেজ। তো অ্যাক্টিভ গেজটা হুইটস্টোন ব্রিজের এই জায়গাটাতে কানেক্ট করা হচ্ছে, দেখতে পাচ্ছ তুমি? আচ্ছা, আরেকটা দেখো, পাশে আরেকটা সিমিলার রকমের একটা ওই স্ট্রেন গেজ আছে, যেটা একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে রাখা আছে, ঠিক আছে? এবং সেইটা সার্কিটে এইভাবে কানেক্ট করা আছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে কম্পেনসেশন গেজ।
কম্পেনসেশন গেজটার কাজটা কি? কম্পেনসেশন গেজটার কাজটা কি? কাজ হচ্ছে যে তোমরা জানো যে তারের দৈর্ঘ্য শুধুমাত্র কিন্তু লোড দিলে বৃদ্ধি পায় এমনটা না। টেম্পারেচার চেঞ্জ হলেও কিন্তু তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ঠিক আছে? এখন আমাদের এই যে অ্যাক্টিভ গেজে কিন্তু আসলে দৈর্ঘ্যটা যে বাড়বে এটা ২ টা কারণে বাড়তে পারে। একটা হচ্ছে টেম্পারেচারের কারণেও বাড়তে পারে। আরেকটা হচ্ছে লোড যদি বাড়িয়ে দাও সেটার কারণেও অ্যাক্টিভ গেজের লেন্থটা বাড়তে পারে। ঠিক আছে? আচ্ছা, আর এই কম্পেনসেশন গেজ, দেখো কম্পেনসেশন গেজটা আসলে যেই দিকে আমরা ফোর্স দিচ্ছি, ফোর্স এই ডিরেকশনে দিচ্ছি, তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক না? ফোর্সের সাথে কম্পেনসেশন গেজটার ওরিয়েন্টেশন, অর্থাৎ তারগুলোর ওরিয়েন্টেশন দেখো, এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তারগুলোর ওরিয়েন্টেশন এই দিক বরাবর, আর ফোর্স দিচ্ছ তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, তাহলে কম্পেনসেশন গেজটা আসলে কিন্তু ফোর্সের জন্য খুব একটা লেন্থ বাড়বে না। তার মানে লেন্থটা চেঞ্জ হবে শুধুমাত্র টেম্পারেচারের সাথে। আমার কথা বোঝা গেছে কিনা? অর্থাৎ কম্পেনসেশন গেজটা আমরা রাখতেছি যে টেম্পারেচার ইফেক্টটা আমরা যাতে বাদ দিতে পারি। কেননা কম্পেনসেশন গেজটা শুধুমাত্র টেম্পারেচারের জন্য এর লেন্থের চেঞ্জ হয়। আর এই অ্যাক্টিভ গেজের লেন্থের চেঞ্জ হয় ২ টার জন্য। তো আমার যদি টেম্পারেচারের জন্য কত লেন্থের চেঞ্জ হয় সেই জিনিসটা যদি আমার জানা থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আমি এটা বাদ দিয়ে লোডের জন্য, শুধুমাত্র লোডের জন্য কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা আমি বের করতে পারবো। বুঝা গেছে? বুঝতে পারছো কিনা বলো? বুঝা গেছে কিনা? জি স্যার। মানে এই জন্য দেখো সার্কিটে আমরা এটাকে নিচে মানে একই রকম সার্কিট ২ টার জন্য বানাইছি। কম্পেনসেশন গেজের জন্য এরকম একটা সার্কিট বানাইছি, আর অ্যাক্টিভ গেজের জন্য একটা সার্কিট বানাইছি। ঠিক আছে? তাহলে এখন কম্পেনসেশন গেজের জন্য যদি এরকম V1 পরিমাণ ভোল্টেজ জেনারেট হয়, মানে অ্যাক্টিভ গেজের জন্য যদি V1 পরিমাণ ভোল্টেজ জেনারেট হয় এই পয়েন্টে, আর কম্পেনসেশন গেজের জন্য যদি V2 পরিমাণ ভোল্টেজ জেনারেট হয়, তাহলে V1 থেকে V2 বিয়োগ দিলে শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জের জন্য কতটুকু, মানে শুধুমাত্র লোডের জন্য কতটুকু চেঞ্জ হচ্ছিল, মানে চেঞ্জ হচ্ছে সেটা আমি মাপতে পারবো। আমার কথা বুঝে গেছে? জি স্যার। রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ চেঞ্জটা কিভাবে মাপবো? আমরা কি করি, একটা এরকম একটা যেই রেজিস্ট্যান্সটার এগেইনস্ট এ ভোল্টেজ চেঞ্জ মাপতে যাচ্ছি সেটাকে একটা এরকম একটা সিরিজ সার্কিটে আমরা কানেক্ট করি। এরকম একটা সিরিজ সার্কিটে কানেক্ট করি, মনে করো এটা হচ্ছে VS। এখানে যেটা আমি মাপতে চাচ্ছি এটাকে ধরা যাক RS টার নাম দিলাম, এটা আমি মাপবো। আর এখানে একটা নোন রেজিস্ট্যান্স R1 দিলাম। তো এখন আমি জানি যে ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী আমি কিন্তু জানি যে ধরা যাক RS টার মান আমি জানি না। হ্যাঁ, RS টার মান আমি বের করতে চাচ্ছি। তাহলে RS টার মান কিভাবে বের করা যায়? তো তুমি ধরো যে একটা সার্কিটে VS এর মান জানো আর R1 এর মানও জানো। তাহলে R1 তুমি নিজে সেটআপ করছো, একটা ফিক্সড রেজিস্ট্যান্স, এটা তুমি নিজে সেটআপ করছো। VS টাও তুমি নিজে, এটা তুমি নিজে সেটআপ করছো। এখন আর স্টার থেকে আমি কি করতে হবে? আমি নরমাল কিছু ক্যালকুলেশন করে বের করতে পারি। ক্যালকুলেশনটা কি? ক্যালকুলেশন হচ্ছে আমরা একটা ভোল্টেজ ডিভাইডার রুল জানি, ঠিক না? ভোল্টেজ ডিভাইডার রুলটা কি? যে ভোল্টেজ ডিভাইডার রুল হচ্ছে যে কোনো একটা দুইটা একাধিক রোধ যদি সিরিজে কানেক্ট থাকে, তাহলে কোনো একটা রোধের এগেইনস্টে কত ভোল্টেজ ড্রপ হবে সেটা বের করার সূত্র হচ্ছে, সে মনে করো এই আর স্টারের এগেইনস্টে যদি ডেল্টা ভি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, মনে করো এখান থেকে ডেল্টা ভি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে এই ডেল্টা ভি বের করার সূত্র হচ্ছে যে ওই লোডটা, যেই লোডের এগেইনস্টে ভোল্টেজ বের করতে যাচ্ছ ওই লোডটা উপরে রাখবা, সার্কিটের টোটাল রোধ নিচে রাখবা, ইনটু টোটাল ভোল্টেজ ড্রপ দিয়ে গুণ দেবা, তাহলেই হচ্ছে বের করতে পারবে। ঠিক আছে? তো এখন দেখো এইখানে কিন্তু ভিএস এবং আহ, এখানে কিন্তু ভিএস টা, R1 টা তুমি নিজে সেট আপ করছো, এগুলো তো তোমার জানাই থাকবে। R1 মনে করো তুমি 100 ওহমের একটা রোধ এখানে সেট আপ করছো, ভিএস হচ্ছে 10 ভোল্টের একটা ব্যাটারি সেট আপ করছো, এগুলো মান তো তোমার জানা থাকবে। এবং ডেল্টা ভি এই জিনিসটা তুমি একটা ভোল্ট মিটারের সাহায্যে মাপতে পারো। তো এগুলো সবই যদি তুমি মাপতে পারো, তাহলে এই ইকুয়েশন সলভ করে তুমি কিন্তু ওই মুহূর্তে আর স্টার এর মান কত ছিল সেটা কিন্তু তুমি বের করতে পারবে। আমার কথা বুঝে গেছে তো? বুঝতে পারছো? যেমন আমি এটা সহজে একটা সিমুলেশন দিয়ে তোমাদের দেখাতে পারি। সিমুলেশন দিয়ে দেখানো যায়, মনে করো শুধু কি সেটা হয়েছে কিনা দেখি। স্ক্রিন কি দেখা যায়? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। ওকে।
আচ্ছা আমি একটু লগ ইন করি। স্ক্রিন কি দেখা যায়? না দেখা যাচ্ছে না স্যার। ওকে। স্ক্রিন দেখতে পাও? তো দেখো এখানে এই যে যেটা বললাম, এটা আশা করি বুঝছো। তাও যদি এখানে দেখতে চাও, সে একটা নোন রেজিস্ট্যান্স রেজিস্টার এখানে আমি নিয়ে আসি। ঠিক আছে, তো এইটাকে এটা আনলো। স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে, তো এখন সে একটা কয়েন সেল ব্যাটারি 3 ভোল্টের, হ্যাঁ, এটাকে তুমি নিয়ে আসলা। একটা সিরিজ কানেক্ট কানেক্ট করো। সে
একটা আননোন রেজিস্ট্যান্স, মনে করো আননোন রেজিস্ট্যান্স বলতে এইটাও নোন রেজিস্ট্যান্স ধরো, ঠিক আছে, এটা আননোন রেজিস্ট্যান্স, এটা মান ধরো যে আমরা প্রথমে সেট করে দিই, এটা এটা 1 কিলো ওহম, এটা হচ্ছে 2 কিলো ওহম, এটাকে 2 কিলো ওহম সেট করবো। ওকে, তার মানে এটা হচ্ছে 2 কিলো ওহম, এটা 1 কিলো ওহম, ধরো যাক 1 কিলো ওহম যে এটা তুমি জানো না। ওকে, তুমি এখন যদি এই ব্যাটারির দুই প্রান্ত কানেক্ট করো, এটার সাথে এটা কানেক্ট করলাম, পজিটিভের সাথে এই প্রান্তের সাথে এটা কানেক্ট করলাম, ওকে, এইটার সাথে এটা কানেক্ট করলাম, এইটার সাথে এটা কানেক্ট করলাম, ঠিক আছে, তার মানে এটা একটা সিরিজ সার্কিট হলো। বুঝে গেছে? আরো যদি ভালো বুঝতে চাও আমি এটাকে তো ঘুরাই দিলে ঘুরে যাবে পুরো, উল্টা দিকে ঘুরানো গেলে ভালো হতো। ওকে, বুঝতে তো পারছো যেটা একটা সিরিজ কানেকশন হয়েছে, ঠিক না? আচ্ছা, এখন ধরো যে আমি যদি এখন ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে মাপতে চাই, তাহলে বলো তো যে তুমি তো জানো যে কোন সার্কিটের এগেইনস্টে কত ভোল্টেজ ড্রপ হবে, কেননা এইটা হচ্ছে 1 ওহম আর এটা হচ্ছে 2 ওহম, ঠিক না? তো তাহলে তুমি জানো যে টোটাল 3 ভোল্ট ড্রপ হবে, তাহলে 2 ওহমের এগেইনস্টে যেটা বেশি রেজিস্ট্যান্স সেটার এগেইনস্টে কি হবে, ভোল্টেজ বেশি ড্রপ হবে। তো সেটা আমি একটা ভোল্টমিটার দিয়ে মেপে তো দেখতেই পারি। মনে করো এখান থেকে আমি কম্পোনেন্টস গেল কোথায়, ওকে, তো এখান থেকে আমি একটা ভোল্টমিটার নিয়ে এসে, ওকে, তো আমি এই যে মাল্টিমিটার নিয়ে এসে আমি যদি এখন দুই প্রান্তের সাথে কানেক্ট করছি, এইখান থেকে পজিটিভের সাথে যে আমি নেগেটিভের সাথে এই প্রান্ত কানেক্ট করলাম, এইটার সাথে পজিটিভ এই প্রান্ত কানেক্ট করলাম, ওকে, আর ওই পজিটিভ যেটা সেটার সাথে আমি এই প্রান্ত কানেক্ট করলাম। বা তোমাদের বোঝার জন্য সে এই ভোল্টমিটারটা এই প্রান্তের সাথে এইটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, আর এটার সাথে এটা কানেক্ট করবো। কালার দিয়ে দিচ্ছে, এটা ব্ল্যাক দিয়ে, ঠিক আছে, আর এটার সাথে আমি red দিয়ে দিলাম, এটাকে red দিয়ে দিলাম। তাহলে দেখো এখন যদি আমি এই পার্টিকুলার রেজিস্ট্যান্স এর কাছে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা যদি আমি মাপতে চাই, আমি স্টার্ট সিমুলেশন দিলে দেখো যে 997 মিলিভোল্ট, মানে 1000 মিলিভোল্ট বা 1 ভোল্ট ড্রপ হচ্ছে, ঠিক না? সেটাই তো হওয়ার কথা, কারণ এটা 1 ওহমের রেজিস্ট্যান্স লাগাইছে, আর ওইটার এগেইনস্টে কত হবে, ওইটার এগেইনস্টে বাকি 2 ভোল্ট ড্রপ হবে, ঠিক আছে, মানে এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুলটা যেটা, বুঝতে পারছো তুমি? তাহলে এখন আমি যদি ওই যে ভোল্টেজ ডিভাইডার, আমি যদি এই পয়েন্ট ব্যাটারিটার ভোল্টেজ মনে করো আমার জানা আছে 3 ভোল্ট, আর এই আননোন ওহমের মানে নোন যে রেজিস্ট্যান্স লাগাইছি 2 ওহম, এটাও 2 কিলো ওহম, এটাও তো আমার জানা আছে। তাহলে এই দুইটা যদি জানা থাকে বাকিটা কিন্তু আমি ভোল্টেজ ডিভাইডার রুল দ্বারা এই ভোল্ট মিটারের সাহায্যে মেপে বের করতে পারবো। বুঝা গেছে? আমার কথাটা বুঝছো কিনা? মানে কেউ যদি মনে করো এখানে রেজিস্ট্যান্স চেঞ্জ করে 5 কিলো ওহম দিয়ে দিল, ওকে, ফর এক্সাম্পল 5 কিলো ওহম দিয়ে দিল, এখন তুমি জানো না যে ও কত আর কি এটা রোধটা কত সেট করছে, এটা তুমি জানো না। ওকে, এখন তুমি কিন্তু না জানলেও তুমি জাস্ট ভোল্ট মিটারের সাহায্যে ভোল্টেজ মেপে বাকি দুইটার মান জেনে তুমি কিন্তু এখান থেকে বের করতে পারতেছো। বুঝা গেছে? রেজিস্ট্যান্সটা কত তুমি কিন্তু এইভাবে বের করতে পারতেছো। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। বুঝা গেছে? ওকে, তাহলে এই জিনিসটাই আমরা এখানে করতেছি, কিন্তু আমাদের এখানে এই জিনিসটাই করতেছি আমরা আমরা এই জিনিসটাই করতেছি, কিন্তু এখানে আমাদের যেহেতু ওই যে বললাম যে টেম্পারেচার ইফেক্টটা যেহেতু আছে, এটা আমরা আসলে দুইটা সার্কিট, অ্যাক্টিভ গেজের জন্য হচ্ছে এই পার্ট, ঠিক আছে, অ্যাক্টিভ গেজের জন্য এই উপরের পার্ট, আচ্ছা, আর কম্পেনসেশন গেজের জন্য নিচের পার্টটা। এখন এই যে V1 থেকে V2 বাদ দিয়ে আমরা আসলে কি করতেছি, যে আমরা ওই জাস্ট লোডের জন্য কতটুকু চেঞ্জ হচ্ছে সেইটুকু আমরা আর কি নিতেছি। বুঝা গেছে? যেহেতু টেম্পারেচার ইফেক্ট দুইটার মধ্যেই আছে, কিন্তু অ্যাক্টিভ গেজের মধ্যে টেম্পারেচার ইফেক্ট যেমন আছে, লোডের ইফেক্টও আছে, কিন্তু কম্পেনসেশন গেজের মধ্যে শুধুমাত্র টেম্পারেচার ইফেক্ট আছে। তাহলে দুইটা থেকে বিয়োগ দিয়ে আমরা কিন্তু ওখান থেকে বের করতে পারি। বুঝা গেছে? তাহলে আসলে এটা আমরা দেখি কিভাবে বা কি করছে। আচ্ছা, দেখো তাহলে এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে এই সার্কিটটাকে আমি একটু সিম্পলিফাই করে তোমাদের জন্য আঁকি।
যে এটাকে যদি এইভাবে আঁকি, দেখো বোঝা যায় কিনা। এইটা এরকম, দেখো এখানে আর জি লিখলাম, এখানে R1, এখানে RD লিখলাম, এখানে R2 লিখলাম, ঠিক আছে। আর এখানে VS লিখলাম, আর এই পয়েন্টটাকে আমি V1 রাখলাম ভোল্টেজটা, আর এই পয়েন্টের ভোল্টেজটাকে আমি V2 রাখলাম। দেখো সেম জিনিস আঁকছে কিনা, একদম সিমিলার জিনিস আঁকছে। তাহলে বোঝানোর জন্য তোমাদেরকে আমি এটাকে, যেটা ট্রায়াঙ্গেল ছিল সেটাকে আমি রেক্টাঙ্গেল করে আঁকলাম। বুঝা গেছে? তবে এটা যদি আমি আবারও আঁকি, এইখানে যদি আঁকি, তাহলে কি করছি আমি, যে সে এখানে একটা আরজি ছিল, এখানে একটা R1 ছিল, মাঝখানে একটা VS থাকবে, এখানে একটা RD মানে হচ্ছে কম্পেনসেশন গেজ, ঠিক আছে, সেটা রেজিস্ট্যান্সটা। আর এখানে একটা R2 আছে। তো মাঝে VS ভোল্টেজ, আর এইটার ভোল্টেজটাকে বলতেছি আমরা V1, এই পয়েন্টের ভোল্টেজটাকে বলতেছি V1, এই পয়েন্টের ভোল্টেজটাকে বলতেছি আমরা V2। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা যদি V1 টা বের করতে চাই, এখন জাস্ট উপরের সার্কিটের দিকে আমরা কনসেন্ট্রেট করি, জাস্ট এইটুকু অংশ কনসেন্ট্রেট করি, ঠিক আছে। এইটুকু অংশ যদি আমরা কনসেন্ট্রেট করি, তাহলে দেখো এই পুরো লুপে, এখানে যেটা লুপ আছে, এখানে টোটালে VS পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, ঠিক না? এখন VS পরিমাণ ভোল্টেজ যদি ড্রপ হয় টোটালটা থেকে, তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে এই RG এর এগেইনস্টে কত ভোল্টেজ ড্রপ হচ্ছিল সেটা কিন্তু আমরা মাপতে পারি। RG এর এগেইনস্টে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, দেখো এইটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এই আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ, কথা কি শুনতে পাচ্ছ? স্ক্রিন দেখা যায়, কথা শোনা জি যায়? স্যার। ওকে, তাহলে দেখো এইটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, তার মানে এই পয়েন্টটাকে আমরা 0 ভোল্ট ধরতে পারি, এটাকে আমরা 0 ভোল্ট ধরতে পারি। আর এইটা হচ্ছে, এইটার ভোল্টেজটাকে আমি যদি V1 ধরি, তাহলে RG এর এগেইনস্টে ভোল্টেজ ড্রপ হবে কত, V1 মাইনাস 0। তার মানে RG এর এগেইনস্টে ভোল্টেজ ড্রপ হচ্ছে V1 মাইনাস 0। এখন এই V1 মাইনাস 0টাই আমরা যদি ভোল্টেজ ডিভাইডার রুল দ্বারা বের করি, যে RT এর এগেইনস্টে ভোল্টেজ ডিভাইডার রুল তোমরা জানো, যে একটা সার্কিটে যদি সিরিজে একাধিক রোধ কানেক্ট থাকে, তাহলে কোনো একটা রোধের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয় সেটা বের করার সূত্র হচ্ছে যে ওই রোধটা ডিভাইডেড বাই সিরিজের টোটাল রোধটা দিয়ে ভাগ দিয়ে ইনটু তোমার টোটাল ভোল্টেজ ড্রপটা দিয়ে গুণ দিতে হবে। তাহলে সেটা যদি আমরা করি, সিরিজের ওই যেই রোধের এগেইনস্টে ভোল্টেজ ড্রপ আমরা মারতেছি সেটা হচ্ছে RG, আর সিরিজের টোটাল রোধ ছিল হচ্ছে RG প্লাস R1, কিন্তু টোটাল ভোল্টেজ ড্রপ হচ্ছে VS। তার কারণ হচ্ছে এই যে সার্কিটটি বললাম, এখানে কিন্তু VS ড্রপ হবে। বুঝা গেছে? বুঝতে পারছো কিনা দেখো, আমরা শুধু RG এর এগেইনস্টে ভোল্টেজ ড্রপটা মাপছি। বুঝতে পারছো কিনা দেখো। তাহলে এইটা যদি একটু সিম্পলিফাই করো, তাহলে মানে V1 সমান সমান হচ্ছে RG ইন্টু VS, RG প্লাস R1। বুঝা যায়? বুঝতে পারছো কিনা বলো এটা। একইভাবে V2 সমান সমান কি লেখা যাবে বলো তো? এখন যদি আমি নিচের লুপটা নিয়ে যদি অ্যানালাইজ করি, জাস্ট এইটুকু লুপ, তাহলে V2 সমান কি লেখা যাবে নিজেরাই বলো। V2 মানে হচ্ছে এই, V2 মানে কি, এইটা মাইনাস 0, এটাই তো V2। হ্যাঁ, এইটু যে ড্রপ সেটাই তো আসলে V2 মাইনাস 0 মানে V2। তাহলে V2 কত হবে বলো? ওই রোধটা হচ্ছে RD ডিভাইডেড বাই সিরিজের টোটাল রোধ RD প্লাস R2 ইনটু ভোল্টেজ ড্রপ VS। বুঝা গেছে? বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা, এখন যদি আমি, তো বললাম যে আমি যদি জাস্ট টেম্পারেচার ইফেক্টটা বাদ দিয়ে শুধুমাত্র আমি যদি শুধুমাত্র লোডের জন্য ইফেক্টটা বের করতে চাইলে V1 মাইনাস V2 করলে সেটা আমার বের হয়ে আসবে, ঠিক আছে। তাহলে আমি সেটা করতে চাইলে V1 মাইনাস V2 করতে হবে। তাহলে দেখো VS কমন যাচ্ছে, কমন গেলে RG প্লাস R1 মাইনাস RD বাই RD প্লাস R, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে V1 মাইনাস V2, এটা হবে। এখন দেখো আমরা যখন এই RG, R1, R2 এর মান, এগুলো কিন্তু আমাদের স্বাধীনতা আছে যে আমরা এগুলো সিলেক্ট করবো। তো আমরা এমন ভাবে এগুলো সিলেক্ট করি যে আমরা এইটার মানটাও আর রেখে, মানে প্রত্যেকটা মান আমরা আর রেখে সিলেক্ট করবো, মানে আমরা এই R2 টাও আর মানের দেবো, মানে সব একই মানের রোধ আমরা কানেক্ট করবো, এটাকেও আর মানের দেবো, এইটাকেও আর মানের। ইনিশিয়ালি আমরা প্রত্যেকটার মানই আর থাকবে, ঠিক আছে, আনলোডের অবস্থায়। যখনই আমি এই গেজের উপর লোড দিব, অর্থাৎ গেজের উপর যখনই লোড দিব, তখন কিন্তু এই যে
অ্যাক্টিভ গেজের রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাক্টিভ গেজের রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আনলোডেড অবস্থায় আমার আনলোডেড অবস্থায় যেটা হবে যে RG বলো, RD বলো, R1 বলো, R2 বলো, এগুলো আমরা সব এমন মানে এমন যাতে তাদের সবার মান সমান হয় আনলোডেড অবস্থা। কিন্তু যখন লোড দিব, লোডেড অবস্থায় আসলে শুধুমাত্র RGটা চেঞ্জ হয়ে যাবে, RGটা মনে করে চেঞ্জ হয়ে R প্লাস ডেল্টা R হয়ে যাবে, আর বাকিগুলো সবই Rই থাকবে, কারণ বাকিগুলো তো লোডের উপর চেঞ্জ হচ্ছে না। যেমন এখানে তো R1 আর R2 এগুলো তো ফিক্সড রেজিস্ট্যান্স, আর RD এটা তো কম্পেনসেশন গেজটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ফলে লোডের জন্য এটার উপর কোনো ইফেক্ট পড়বে না। শুধু RG মানটা R প্লাস ডেল্টা হবে, আর R1 R2 এগুলো সবই হচ্ছে এবং RD এগুলো সব Rই থাকবে। ঠিক আছে, এখন আমি যদি এই মানগুলো আমি যদি এখানে, আমার কথা কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? তাহলে আমি যদি এখন এই মানগুলো আমি যদি এখানে বসাই, তাহলে V1 মাইনাস V2 সমান কি আসে দেখো তো? তাহলে V1 মাইনাস V2 ইজ ইকুয়াল টু কি আসবে? V1 মাইনাস V2 ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে VS টা থাকতেছে, আর RG মান তুমি বলছো যে R প্লাস ডেল্টা, আর নিচে RG প্লাস R1 কি হবে তাহলে 2R প্লাস ডেল্টা মাইনাস RD সমান সমান হচ্ছে R থাকতেছে, আর RD প্লাস R2 হবে 2R। বুঝো কিনা দেখো, আমি জাস্ট এই মানগুলো বসাইছি, এখানে যে মানগুলো আমি বললাম এই মানগুলো আমি এখানে বসাচ্ছি। বুঝে গেছে? দেখো তো, বুঝতে পারছো সবাই? কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এখানে কম্পেনসেশন ওই লোডটারও আর এর মান বাড়ার কথা না টেম্পারেচার কারণে? না, টেম্পারেচার তো চেঞ্জ হচ্ছে না, আমি শুধু লোড দিচ্ছি। টেম্পারেচারের জন্য যে চেঞ্জটা, সেটা তো আমি বললাম যে এমন ভাবে সেট করছি আমি যাতে সবগুলো আর থাকে, একই টেম্পারেচার তো হঠাৎ করে চেঞ্জ হয় না। টেম্পারেচার তুমি যেমন রুম টেম্পারেচার, এটা কি আমি তো রুম টেম্পারেচারই সবগুলো এমন মানের নিয়েছি, এমন মানের রোদ গুলো যে R1 এর মানটা আমি সেই 1 কিলো ওহম নিছি, R2 টাও 1 কিলো ওহম মানের একটা রোদ এখানে লাগাইছি, RD টাও আমি হচ্ছে 1 কিলো ওহমেরই একটা কম্পেনসেশন করা যেখানে দিছি, আর অ্যাক্টিভ গেজটাও 1 কিলো ওহমের একটা অ্যাক্টিভ গেজ আমি এখানে দিছি। ঠিক আছে, সবগুলো 1 কিলো ওহমই, তো টেম্পারেচার তো আর হঠাৎ করে এখন চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? বুঝা গেছে কিনা? স্যার ডেল্টা আর এর ব্যাপারটা বুঝলাম না স্যার। ডেল্টা আর এর ব্যাপারটা হচ্ছে যে যখন আমি লোড দিব, আমি যখনই লোড দিব, তাহলে অ্যাক্টিভ গেজ তো লোডের দিকে থাকতেছে, ঠিক না? এই যে দেখো, অ্যাক্টিভ গেজটা তো লোডের দিকে থাকতেছে, তো লোডের দিকে থাকলে এটা তো অবশ্যই আর থাকবে না। ইনিশিয়ালি আনলোডেড অবস্থায় যদি আমি আর মানেরই সিলেক্ট করে নিয়েছিলাম, কিন্তু যখনই লোড পড়বে এটা তো রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাবে, কেননা লেন্থ বাড়তেছে, ক্রস সেকশন এরিয়া কমে যাচ্ছে, তাহলে কি হবে সেক্ষেত্রে রেজিস্ট্যান্সটাও বাড়বে অথবা কমবে, যেটাই চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেছে? বুঝতে জি পারছো? স্যার। ওকে, তাহলে সেই জন্য এটাকে আমি ধরলাম যে ডেল্টা আর পরিমাণ চেঞ্জ হয়েছে, এই জন্য ওটার নাম দিলাম আর প্লাস ডেল্টা আর। বুঝে গেছে? বুঝতে পারছো কিনা দেখো। জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে এখন আসলে আমরা সরল করি, তাহলে ইজ ইকুয়াল টু কি হবে? ভিএস ইজ ইকুয়াল টু এখানে টুয়াইস আর 2R প্লাস ডেল্টা আর, আর উপরে কি হবে 2R স্কোয়ার প্লাস 2R ডেল্টা আর মাইনাস 2R স্কোয়ার মাইনাস R ডেল্টা। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে R ডেল্টা 2R স্কোয়ার কাটা যায়, আর উপরে থাকে কি R ইন্টু ডেল্টা, নিচে থাকে টুয়াইস আর প্লাস ডেল্টা। তাহলে দেখো এখান থেকে আর কাটা যায়, তাহলে আলটিমেটলি কি থাকতেছে? ভিএস ইজ ইকুয়াল টু ডেল্টা আর বাই 4R প্লাস 2 ডেল্টা, এটা থাকতেছে। আচ্ছা, এখন একটা জিনিস একটু বোঝার বিষয়, সেটা হচ্ছে দেখো এই ডেল্টা আর গুলো আসলে কম, ক্ষুদ্র, কারণ আমরা আগেই বলছি যে ডেল্টা আর এর মান অনেক কম হয়। তো ডেল্টা আর এর মান কম হওয়ার জন্য যে 4R এর সাথে ডেল্টা আর যদি যোগ করো বা না যোগ করো, 4R খুব একটা 4R এর মানটা এত বেশি ডেল্টা আর এর তুলনায়, যে এই 2 ডেল্টা আর এটার সাথে যোগ করো বা না করো এটা সেম থাকে, 4Rই থাকে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ভিএস ডেল্টা আর, আর নিচে হচ্ছে তোমার 4R থাকবে, এটাই হচ্ছে আমাদের V1 মাইনাস V2। বুঝা গেছে কিনা দেখো তো?
বুঝা গেছে? তাহলে V1 মাইনাস V2 এটাকে একবারে V নেট বলতে পারো, এবং এই V নেটটা তুমি একটা ভোল্টমিটারের সাহায্যে মাপতে পারো বা একটা কন্ট্রোলারের সাহায্যে মাপতে পারো। ইজ ইকুয়াল টু, তুমি এটা এইভাবে লিখে দাও যে VS 4R ডেল্টা R বাই 4R। তার মানে দেখো এখন কিন্তু এখান থেকে তুমি ডেল্টা আরটা এখান থেকে তুমি বের করে বের করবে, কারণ ভি নেটটা তুমি তো, এই ভি নেট মানে কি, ভি নেট হচ্ছে এই যে V1 আর V2 এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, ঠিক না? এইটা আর এটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটাকে আমরা V1 মাইনাস V2 বলতেছি বা ভি নেট বলতেছি। তো এটা তুমি একটা ভোল্টমিটারের সাহায্যে মাপতে পারতেছো। আর সূত্রে কি আসছে, আর সূত্রে আসছে ভিএস। এই ভিএসটা তো তুমি নিজেই ব্যাটারিটা কানেক্ট করছো, ঠিক না? ভিএসটা কি ছিল? ভিএসটা ছিল এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা তুমি নিজে কানেক্ট করছো, এটার মানও তুমি জানো। তাহলে এখান থেকে আর আর এর মান তো তুমি আগে থেকেই জানো, তাহলে এই সবগুলো থেকে তুমি কিন্তু ডেল্টা আর বের করতে পারতেছো। বুঝা গেছে? লিখি ডেল্টা আর কি হবে, আর ইজ ইকুয়াল টু 4 ভি নেট বাই ভিএস। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের কাজে লাগবে। 4 ভি নেট বাই ভিএস। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটা ডেল্টা আর বাই আর, এটার সাথে আমাদের তো মেইন উদ্দেশ্য ছিল লোড মাপা, তো ডেল্টা আর বাই আর মেপে আমাদের লাভটা। ওকে, তো এখন এই ডেল্টা আর বাই আর এর সাথে আসলে স্ট্রেইন এর সম্পর্ক আছে। ঠিক আছে, স্ট্রেইন স্ট্রেইন জিনিসটা মনে আছে তোমাদের? স্ট্রেইন কি ছিল? স্ট্রেস স্ট্রেইন, সেই স্ট্রেইন। এটা স্ট্রেইন জিনিসটা ছিল যে কোনো কিছুর উপর, কোনো একটা তার বা কোনো একটা সলিডের উপর যদি লোড দেওয়া হয়, মনে করো একটা সলিড বার আছে, হ্যাঁ, এই সলিড বার আনলোডেড অবস্থায় এম নট লেন্থের ছিল। ঠিক আছে, তুমি এটার উপর লোড দিলা, এফ পরিমাণ লোড দিল, এফ পরিমাণ লোড দিলে দেখা যাবে কি এটা এই অবস্থায় থাকবে না, এটা দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে যাবে। তো আমি তোমাদের বোঝার জন্য যে ওইখান থেকে শুরু করি, এটা দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে দেখা গেল যে এতটুকু বেড়ে যায়। ঠিক আছে, এটা একটু সরু হয়ে গেল এবং দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল, এবং ধরা যাক যে এটা আগের থেকে ডেল্টা এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তাহলে এখন এই যে পার ইউনিট লেন্থে এটার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেলো সেটাকে আমরা বলতেছি স্ট্রেইন, যেটাকে বলতেছি ডেল্টা এল বাই এল নট। মনে আছে কিনা? স্ট্রেইন তো তোমরা বিকৃতি যেটা পড়ে আসছিল, মনে আছে এইচএসসি তে, এবং পরের ফিজিক্সে তো মনে হয় এখানে পড়ছো। বুঝে গেছে? স্ট্রেইন মানে হচ্ছে পার ইউনিট লেন্থ চেঞ্জ হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, তাই না? মানে এখন স্ট্রেইন, এই স্ট্রেইনটা কিন্তু যে তার আছে, সেটা স্ট্রেইনটা কিন্তু ডেল্টা আর বাই আর এর সাথে একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে যে এই বই থেকে দেখো, সূত্রটা হচ্ছে একদম সিম্পল একটা সূত্র, যে এটা অর্থাৎ ডেল্টা আর বাই আর তুমি তো এই যে সূত্র দিয়ে মেপে ফেলতে পারতেছো। জাস্ট ডেল্টা ভি নেটটা তুমি ভোল্টমিটারের সাহায্যে, তার অর্থ তোমার জানা আছে, সেখান থেকে ডেল্টা আর বাই আর বের করতে পারছো। আচ্ছা, ডেল্টা আর বাই আর থেকে তুমি কিন্তু স্ট্রেইন বের করতে পারতেছো। স্ট্রেইন বের করতে হবে যে নিচে একটা গেজ ফ্যাক্টর নামে একটা সংখ্যার দ্বারা তোমাকে ভাগ দিতে হবে। এই গেজ ফ্যাক্টরটা তুমি কোথায় পাবা? এটা তুমি যার কাছ থেকে স্ট্রেইন গেজটা কিনবা, যে কোম্পানি, সেই কোম্পানির প্যাকেটের গায়ে তোমার কিন্তু গেজ ফ্যাক্টরের মানটা দেওয়া থাকবে, যে এই স্ট্রেন গেজের জন্য গেজ ফ্যাক্টর হচ্ছে এত। গেজ ফ্যাক্টর হচ্ছে আসলে কিছুই না, এই ডেল্টার বাই আর এর সাথে স্ট্রেনের রিলেশনটা সেটা দেওয়া আছে। মানে গেজ ফ্যাক্টর তোমার জানা আছে, তাহলে গেজ ফ্যাক্টর যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু স্ট্রেনটাও তোমার জানা হয়ে গেল। বুঝে গেছে? আচ্ছা, এখন স্ট্রেনটা তোমার জানা হয়ে গেল, ভালো কথা। তো স্ট্রেন যদি বা তুমি কি করবে এখন, এটা তোমাকে বুঝতে হবে যে এইটা তুমি তো দেখাইছিলাম আমি, যে ওই ফিগারটাতে দেখাইছিলাম যে এই যে এরকম একটা, সে একটা রডের উপর, যে কোনো এরকম একটা রডের উপর হয়তো তুমি স্ট্রেন গেজটা এইভাবে কানেক্ট করছো। আমি একটা ওই যে ছবি দেখাইছিলাম তোমাদের, মনে আছে? যে এরকম একটা রড, সেটার উপর এফ ফোর্স দেওয়া হয়েছিল, এবং সেই ক্ষেত্রে এখানে ওই যে স্ট্রেন গেজটা এরকম, স্ট্রেন গেজটা হচ্ছে এটা রডের সাথে, মানে ওই স্টিলের রডের সাথে এইভাবে কানেক্ট আছে। তো স্টিলের রডটা যখন দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে এবং স্ট্রেন গেজটা যেটা একদম এটার সাথে অ্যাডিসিভ দিয়ে লাগানো, ফলে এটাও কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। বুঝে গেছে? দেখা যায় স্টিলের রডটা যদি মনে করো দৈর্ঘ্যে এরকম বৃদ্ধি পেয়ে যায়, এটা আমি এক্সাজারেট করে দেখাচ্ছি, এত তো আর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না। এটাও দেখা যাবে যে এটা আগের মতো নাই, এটা হয়তো এরকম এক্সাজারেট করে দেখাচ্ছি, এটা হয়তো এরকম দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেছে।
ঠিক আছে, এটা হয়তো এরকম দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেছে লোড দেওয়ার পর। তার মানে তুমি আসলে স্ট্রেন যেটা বের করলা সেটা কিন্তু স্ট্রেন গেজের বের করো, ঠিক না? কিন্তু এরা যেহেতু একই সাথে অ্যাটাচ করা, মানে স্ট্রেন গেজটা যেহেতু রডের সাথে অ্যাটাচ করা, তার মানে রডের একটা স্ট্রেন ওই পয়েন্টে স্ট্রেনটা কিন্তু স্ট্রেন গেজের স্ট্রেনের সমান। তার মানে স্ট্রেন তুমি বের করছো গেজের, কিন্তু সেই স্ট্রেনটাই আসলে এই বারের বা যে তোমার যেই পয়েন্টে তুমি এটা অ্যাটাচ করছো বা যেই রডের উপর অ্যাটাচ করছো সেই রডের স্ট্রেন হচ্ছে এক। বুঝা গেছে? অর্থাৎ গেজের স্ট্রেনই আসলে রডের স্ট্রেন। তার মানে তুমি কি করলা, তুমি কিন্তু এই রডের স্ট্রেনটা তুমি গেজের স্ট্রেন মেপে বের করে ফেললা। গেজের স্ট্রেন কিভাবে বের করলা? গেজের স্ট্রেন হচ্ছে একটু আগে সূত্রটা দেখছো যে গেজের স্ট্রেন হচ্ছে ডেল্টা আর বাই আর ইন্টু গেজ ফ্যাক্টর। দেখো ডেল্টা আর বাই আর গেজ ফ্যাক্টর। তার মানে তুমি কিন্তু এই যে গজের স্ট্রেন মেপে তুমি সেখান থেকে কিন্তু রডের স্ট্রেনও মেপে ফেলছো। এখন যদি রডের স্ট্রেন তোমার জানা থাকে তাহলে সেখান থেকে তুমি ফোর্স বের করতে পারবে না? রডের উপর কত ফোর্স করছিল, তো রডের উপর কত ফোর্স করছিল এটা কিভাবে বের করবো? আমরা জানি যে স্ট্রেস সমানুপাতিক হুকস ল, তোমাদের মনে আছে কিনা? হুকস ল, হুকস লটা কি ছিল? যে স্ট্রেস সমানুপাতিক স্ট্রেন, ঠিক না? স্ট্রেস জিনিসটা ছিল ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া, আর এই সমানুপাতিক চিহ্নটা তুমি একটা ধ্রুবক দ্বারা রিপ্লেস করছিলে যেটাকে বলতেছিলাম মডুলাস অফ ইলাস্টিসিটি আর স্ট্রেন। বুঝে গেছে? তাহলে এটা এটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়াংস মডুলাস। ঠিক আছে, তাহলে দেখো এখন তোমার কিন্তু এই যে স্ট্রিং জানা আছে, তোমার স্ট্রিংটা তুমি কোথা থেকে পেলে? এই যে এই সূত্র দিয়ে স্ট্রিংটা পেলে। স্ট্রেনটা কিন্তু এখান থেকে আসলো, তোমার এই স্ট্রেনটা তুমি এখানে বসায় দাও। আর এই ই এর মানটা তুমি চার্ট থেকে দেখে নাও, যেই ম্যাটেরিয়ালের উপর মানে রডটা যেই ম্যাটেরিয়াল দিয়ে বানানো সেই ম্যাটেরিয়ালের জন্য ই এর মানটা কত হবে সেটা তুমি দেখে নাও। আর এফটা তো তোমার আসলে মেজার করার ইচ্ছা, ঠিক না? তুমি তো লোডটাই মেজার করতে পারছো, তাহলে এফটা তুমি এটা আননোন তোমার জন্য, ওকে। আর এরিয়াটাও কিন্তু তোমার জন্য নোন। এরিয়াটা কোনটা? এরিয়া হচ্ছে এই যে এই রডের উপর, এই রডের ক্রস সেকশন এরিয়াটা, অর্থাৎ এই রডটাকে কাটলে তো এরকম দেখাবে, ঠিক না? এইটা কি আমরা বলতেছি এরিয়াটা। ঠিক আছে, তার মানে দেখো তুমি কিন্তু আলটিমেটলি এখান থেকে কিন্তু এ ফিজিক্যাল টু কি হচ্ছে এরিয়া ইন্টু ই ইন্টু স্ট্রেন। তার মানে এই স্ট্রেনটা তুমি জাস্ট এখান থেকে বের করবা, স্ট্রেনটা এখান থেকে বের করে তুমি স্ট্রেনটার মানটা বসায় দেবা, তাই তুমি কিন্তু এই সূত্র বসিয়ে এফ এর মানটা বের করতে পারবে। আর স্ট্রেনটা তুমি কোথায় পাবা? স্ট্রেনটা পাবা তুমি ভি নেট, মানে এই যে সূত্র থেকে এই স্ট্রেনটা ডেল্টা আর বাই আর থেকে তুমি ডেল্টা আর বাই আরটা তুমি পাবা হচ্ছে গেজ ওই সূত্র দিয়ে 4 ভি নেট বাই ভিএস দিয়ে পাবা। তারপর সেটা গেজ ফ্যাক্টর দিয়ে ভাগ দিলে স্ট্রেন অফ রড পাবা। আর স্ট্রেন অফ রডটা তুমি এখানে বসাই দিলে এফ এর মান পাবা। বুঝা গেছে কিনা বলো? কিভাবে লোড মেজার করতেছে এটা কি বুঝতে পারছি? জি স্যার। Okay. তাহলে এখানে এই যে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা তোমরা বাসায় দেখো, এখানে কোনো সলিউশন দেওয়া আছে। এখানে বলছে যে একটা এরকম একটা রড আছে, এই রডের উপরে ফোর্স দেওয়া হয়েছে, ফোর্স কত দেওয়া হয়েছে সেটা বলা নাই এখানে, তো উত্তর বের করে এটা লিখে দিছে, মনে করো ফোর্স কত দেওয়া হয়েছে সেটা তোমাকে বলা নাই। এবং এখানে এই পুরো সার্কিট মানে এই সার্কিট যেই সার্কিটে কানেক্ট করা হয়েছে সেখানে ওই যে আর এর মানগুলো দেওয়া আছে, আর হচ্ছে 120 ওহম। ওকে, তারপর এই ভি আউট কত পাওয়া গেছে, একটা নির্দিষ্ট লোডের জন্য এই পরিমাণ ভি আউট বা ভি নেট পাওয়া গেছে সেটাও দেওয়া আছে। ভি নেট ভিএস এর মানটাও দেওয়া আছে, দেখো ভিএস হচ্ছে 10 ভোল্টের একটা ব্যাটারি কানেক্ট করছে, আর ভি নেট যেটা সেটা হচ্ছে 0.005 ভোল্ট, এটাও দেওয়া আছে। তাহলে এখানে এগুলো ইউজ করে কিন্তু তুমি আসলে ডেল্টা আর বাই আর এর মানটা বের করতে পারবে। তো ডেল্টা আর বাই মান বের হলে সেখান থেকে গেজ ফ্যাক্টর দেখো এখানে দেওয়া আছে, গেজ ফ্যাক্টর দিয়ে তুমি স্ট্রেনের মানটা বের করতে পারবে। আর একবার যদি স্ট্রেনের মান বের করতে পারো তাহলে তোমরা ফোর্স ইজ ইকুয়াল টু এ ইন্টু স্ট্রেন ইন্টু গেজ। স্ট্রেন কি জানি বলছিলাম? স্ট্রেন ইন্টু পি, ঠিক না? মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি মানটা তুমি আসলে এই যে চার্ট থেকে পাবা, তোমার দেওয়া আছে, দেখো স্ট্রেনের জন্য মডুলাস অফ ইলাস্টিসিটি হতো। তো এই ভ্যালুটা তুমি এখানে বসাই দিলে তাহলে কিন্তু জাস্ট এরিয়াটা লাগতেছে, এরিয়াটাও দেখো এখানে দেওয়া আছে, যেমন এটা ইঞ্চিতে 2 ইঞ্চ স্কোয়ার দেওয়া আছে। আর এখানে এসআই এককের জন্য এই সেম ম্যাথটা আবার দেওয়া আছে এখানে। এসআই এককে বলছে যে এইটার মান হচ্ছে 13 সেন্টিমিটার স্কোয়ার, সেটাও তুমি পেয়ে গেল। তো সবকিছু পেয়ে গেলে তুমি কিন্তু এখানে ফোর্সের মানটা বের করতে পারো। কিন্তু বাসায় এটা দেখো, মানে ট্রাই করো। ঠিক আছে, এই সলিউশনটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, বুঝা গেছে? কোনো কোশ্চেন থাকলে বলো।
কোনো কোশ্চেন আছে? স্যার স্ট্রেস গজ কি আলাদা? স্ট্রেঞ্জ এইটা কি difference আছে? মানে আমরা সাধারণত লোড মাপতে স্ট্রেন গেজই ইউজ করি, ঠিক আছে? স্ট্রেঞ্জ গেজের নাম তো আমি শুনিনি। স্যার আমিও জানি না, জিজ্ঞেস করলাম। না না, স্ট্রেন গেজই বলে এটাকে। লোড মাপতে স্ট্রেন মানে বিষয়টা কি আসলে? বিষয়টা হচ্ছে লোডের জন্য ডিফরমেশন হচ্ছে, ঠিক না? তো সেই ডিফরমেশনটা মেপে আমি ডাইরেক্টলি লোড মাপতে পারতেছি না। আমি কি করতেছি? ডিফরমেশনটা মাপি। ডিফরমেশন ইন টার্মস অফ স্ট্রেন, এটাকে আমি মাপি। তো সেইখান থেকে এটাকে আবার কিভাবে মাপি আমি? এটাকে আমি একটা রেজিস্ট্যান্স চেঞ্জ দিয়ে মাপি। রেজিস্ট্যান্স আমি জানি যে স্ট্রেন হলে তো আমার রেজিস্ট্যান্স চেঞ্জ হয় তারের। সেখান থেকে আমি স্ট্রেনটা মাপি। স্ট্রেনটা মাপার পর সেখান থেকে আমি ওই সূত্র দিয়ে ফোর্স মাপি। ফোর্স কিন্তু আমি ডাইরেক্টলি মেজার করতে পারি না। সেই কথাটাই এখানে বলা আছে। দেখো এখানে বলা আছে যে ফোর্স সেন্সর, যে দেখো in most cases it is the slight deformation caused by force that the sensor measures, not the force directly. অর্থাৎ সেন্সর গুলো যদিও নাম এগুলো লোড সেন্সর, এগুলো কিন্তু আসলে ফোর্স ওভাবে ডাইরেক্টলি মাপে না। এগুলো যেটা করে যে ফোর্সের কারণে যে ডিফর্মেশনটা হয় সেইটা সে মাপে, এবং পরে এই যে হুকস ল ইউজ করে সেইভাবে সে আসলে ওই ডিফর্মেশন থেকে ফোর্সটা মাপে। বুঝে গেছে? বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। ওকে, তাহলে এইটা আমরা দেখলাম যে কিভাবে আসলে এই যে এখানে আরো সুন্দর মতো দেওয়া আছে যে অ্যাক্টিভ গেজ, কম্পেনসেটিং গেজ। সে তোমার এখানে যদি ফোর্স দাও এটার উপরে এদিকে, ঠিক আছে, ফোর্স দিচ্ছ, তাহলে এটা কিন্তু এইভাবে মাপা যায়। এই যে তোমার যে ওয়েট মেশিন গুলো আছে, ঠিক না, এখানে সবকিছু কিন্তু সবকিছুতে কিন্তু এই যে স্ট্রেন গেজ বুঝি নাই। বলো, হ্যাঁ কোশ্চেন আছে? স্যার এটা রিলেটেড না, একটু আলাদা স্যার। ওই যে আমাদের হচ্ছে উইভিং মেশিনে স্যার হচ্ছে লোড সেল নামে একটা সেল ইউজ করেন, ওটা কি স্ট্রেস গজ? ওটাতে অ্যাকচুয়ালি স্যার মানে আমাদের সুতার টেনশন ইউজ করে দেন হচ্ছে ওটা মানে হিসাব করে। তো ওই ক্ষেত্রে আপনার কোনো সুতার টেনশন মানেই তো ফোর্স। সুতার টেনশন না, টেনশনটাই তো হচ্ছে ফোর্স। এখন স্যার ওটা হচ্ছে একটা রোলারের সাথে লাগানো, ওইটার উপর থেকে কিছু ইয়ার্ন পাস করা হয়। হ্যাঁ, তাহলে ওইটা কেমনে স্যার মেজার ফিজিক্যালি তো করে? এটা মানে তুমি তো সুতার টেনশন বের করতেছো, ঠিক না? সুতার টেনশন বের করতেছো, ওকে ফাইন। জি স্যার। আচ্ছা, এখন সুতাটা নিশ্চয়ই রোলারের উপর দিয়ে যাচ্ছে, ঠিক না? মানে সুতা তো এরকম হয়, মানে মানে যে রোলার উপর দিয়ে যাচ্ছে সেটা কি ফ্রিকশন দেয় না ফ্রিকশন লেস? মানে এরকম যদি একটা সুতা এদিকে মনে করো এটা, সেটা বলতে গেলে কাইন্ড অফ স্মুথ সারফেসই, মানে লেসার ফ্রিকশন আর কি। মানে ফ্রিকশন হলে তো টেনশন সমান থাকবে না। যেমন ফ্রিকশন হলে তো ফ্রিকশনের জন্য কিছুটা টেনশন কমে যাবে। মনে করো যদি ফ্রিকশন হয় তাহলে এই পাশে যদি টি প্লাস ডেল টি থাকে তাহলে ওই পাশে এটা হবে। মানে এইদিকে দেখা যাবে যে এই ফ্রিকশনের জন্য এটা আবার কিছুটা লোড এদিকে পাচ্ছে, ঠিক আছে? তো এটা দেখা যাবে যে এটা এদিকে ঘোরাচ্ছে, ফলে ফ্রিকশনের জন্য এখানে কিছুটা টেনশন কমে যাবে, ঠিক আছে? ডেল্টা টি পরিমাণ মানে যতগুলো এখানে ইয়ে আছে সেই পরিমাণ টেনশন কমবে। এখন আমি এক্স্যাক্টলি জানি না কিভাবে তোমার মানে ওই সেটআপটা কিরকম আছে সুতার সাথে। তবে বিষয় হচ্ছে যে অনেক ধরনের শুধুমাত্র স্ট্রেন গেজই আছে তা না, আরো অনেক ধরনের লোড সেন্সর আছে। যেমন এখানে দেখতে পাবা আরো ধরনের, যেমন সেমিকন্ডাক্টর ফোর্স সেন্সর আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে পিজো রেজিস্টিভ। মানে এটা দেখা যায় যত প্রেসার দিবা, মানে ফোর্স বিষয় তো, ফোর্স মাপতে হলে তো এটা তো টান জিনিসটা তো, এটা তো ফিজিক্যাল একটা জিনিস, ঠিক না? যেই বস্তুটার উপর ফোর্স মাপতে যাচ্ছ সেই ফোর্সটা তো তার উপর দিতে হবে। লোড সেল হোক আর যাই হোক, ওই লোড সেলের উপর তো লোডটা পড়তে হবে, ঠিক আছে? যেমন এই দেখো এখানে একটা কথা বলা আছে যে এই যে কোথায়, এই যে এখানে কিছু লোড সেলের কথা বললাম, তো এই যে লোড সেল দেখো, স্ট্রেন গেজ ফোর্স ট্রান্সডিউসার অলসো কল লোড সেল। এই স্ট্রেন গেজের কিন্তু আরেকটা নাম হচ্ছে লোড সেল, আর অ্যাভেলেবল অ্যাজ সেলফ কন্টেন্ট ইউনিট দ্যাট ক্যান বি মাউন্টেড এনিওয়্যার ইন দ্য সিস্টেম। তো এইটার মধ্যে থাকে, এটার সাথে আর অন্য কিছু দরকার হয় না। তো এটা তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবা যেখানে লোড মাপবে। তো এই লোড সেল মে কন্টেইন টু স্ট্রেন গেজ, অ্যাক্টিভ এন্ড কম্পেনসেটিং, এন্ড এ ব্রিজ, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু একটা ব্রিজটাও থাকবে একই সাথে। A typical application for load cells is monitoring the weight of the tank. টিপিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে একটা ট্যাঙ্কের যদি কি ভিতরে পানি, মনে করো পানি কতটুকু আসতেছে সেটা তো লোড সেন্সর দিয়ে তুমি বের করবে। The tank would be sitting on 3 or 4 load cells, so the weight of the tank is the sum of that. মানে বুঝা গেছে কিনা? মানে এটাই লোড সেল। লোড সেলের মধ্যে আসলে স্টেজও থাকে, অ্যাক্টিভ কম্পেনসেটিং প্লাস হচ্ছে বাকি দুইটা রোধ সবকিছুই থাকে। শুধুমাত্র এই জিনিসটা মানে এই যে ভি আউটটা তুমি এখান থেকে মেজার করতে পারো, ঠিক আছে?
এইগুলো সবকিছুই থাকে। তারপর আরো অনেক ধরনের ফোর্স সেন্সর আছে, যেমন সেমি কন্ডাক্টর ফোর্স সেন্সর আছে। তো এগুলো হচ্ছে পিজো রেজিস্টিভ টাইপ। পিজো রেজিস্টিভ মানে হচ্ছে যে এগুলোর মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকে, কিন্তু প্রেসার দিলে যত বেশি এটার উপর প্রেসার অ্যাপ্লাই করবে রেজিস্ট্যান্সটা তত চেঞ্জ হবে। ঠিক আছে? তো এইটা সিলিকনের একটা ইফেক্ট। সিলিকন ম্যাটেরিয়াল গুলো দেখা যায় যে পিজো রেজিস্টিভ হয়, মানে এদের উপর প্রেসার দিলে দেখা যায় যে রেজিস্ট্যান্স চেঞ্জ। আচ্ছা, দিস ইউনিট চেঞ্জ রেজিস্ট্যান্স, দিস ইউনিটস change resistance when force is applied and 25 থেকে 100 times more sensitive than the bonded, মানে এগুলো আরো বেশি সেনসিটিভ। মানে অল্প একটু চেঞ্জ করলেই এটা ধরা পড়ে, মানে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে ফোর্সও এটা দিয়ে তুমি মাপতে পারো। ঠিক আছে? মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ফোর্সেরও যদি তুমি চেঞ্জ করো তাও এটা দিয়ে তুমি মাপতে পারো। তো বলছে 25 থেকে 100 গুণ বেশি সেনসিটিভ than the bonded wire strain gauge. A semiconductor strain gauge is a single strip of silicon material that is bonded to the structure. তার মানে এই যে বিষয়টা কিন্তু আছে, তুমি স্ট্রেন গেজ বলো বা সেমিকন্ডাক্টর বলো, এগুলো কিন্তু স্ট্রাকচারের সাথে বন্ড করা হচ্ছে, মানে যাতে স্ট্রাকচার ডিফর্ম হলে তোমার এই লোড সেল বা এই সেন্সরটাও ডিফর্ম হয়। when the structure stretches, the silicon is elongated, যেহেতু বন্ডেড করা আছে। ঠিক আছে? the resistance from the end to end increases, however the resistance change is non-linear. তবে কিন্তু সমস্যাটা হচ্ছে রেজিস্ট্যান্স চেঞ্জটা নন লিনিয়ার হয়। নন লিনিয়ার রিলেশনশিপ তো বুঝো, মানে ঐকিক নিয়মে পড়বে না। মানে ফোর্স যতটুকু বাড়াবা রেজিস্ট্যান্স যে সব মানে সবসময় সেম পরিমাণ পাবে তা না। মনে করো ফোর্স 1 থেকে 2 করলা, 1 পরিমাণ চেঞ্জ করলা, ঠিক না? মনে করো 1 নিউটন ফোর্স থেকে 2 নিউটন ফোর্স করলা, 2 নিউটন ফোর্স থেকে 3 নিউটন করলা। 1 নিউটন থেকে 2 নিউটনের জন্য রেজিস্ট্যান্স যদি মনে করো 2 ওহম বাড়ে, নট নেসেসারি 2 থেকে 3 এর জন্য 2 ওহম বাড়বে, সেক্ষেত্রে হয়তো 3 ওহম বাড়তে পারে। মানে এটা হচ্ছে নন লিনিয়ার। তো নন লিনিয়ার হলে আমাদের জন্য ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, এজন্য আমরা লিনিয়ার সেন্সর গুলো প্রিফার করি। বুঝে গেছে? কোড লেখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কোডের মধ্যে ইকুয়েশন দিতে হয়, কিছু করতে হয়। বুঝে গেছে? মানে জাস্ট গেজ ফ্যাক্টর দিয়ে ভাগ দিলে আর হয় না। বুঝতে পারছো? গেজ ফ্যাক্টরের একটা ইকুয়েশন চলে আসবে হয়তো সেখানে। বুঝা গেছে কিনা বলো? আমার মনে হয় আজকে এই পর্যন্তই রাখি, যেহেতু মানে অনেক লেট নাইট। ঠিক আছে? নাহলে আরো কন্টিনিউ করতে পারতাম। আমাদের সেন্সর হয়তো আর একটা ক্লাস বা একটা ক্লাস হয়তো লাগবে, একটা ক্লাস আমরা সেন্সরটা শেষ হবে। ঠিক আছে? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আলটিমেটলি একটু আজকে একটা মানে যেহেতু এটা অন করাই আছে, আমি একটু দেখাই যে আলটিমেটলি আমরা যে সেন্সর গুলো পড়তেছি এগুলো আসলে আমরা কি মানে এগুলো কিভাবে কন্ট্রোলার আর কি বুঝে, সেন্সর গুলো কানেক্ট কিভাবে করে। আমি জাস্ট একটা কানেক্ট করে দেখাই, এটা কিভাবে কানেক্ট করলাম পরে হয়তো তোমাদের এক সময় দেখাই দেবো। এটা মনে করো যে একটা পটেনশিওমিটার, যেমন গত ক্লাসে যে সেন্সরটা আমরা পড়ছিলাম, ঠিক না? সেইটা দিয়ে দেখে সে একটা পটেনশিওমিটার আমি নিয়ে আসি। ওকে, এই হচ্ছে একটা পটেনশিওমিটার। এই পটেনশিওমিটারটা স্যার আজকে আর কতক্ষণ পড়াবো? আজকে শেষ করে দিতে পারি, যে এটা হয়তো দেখাতে 10 মিনিট লাগবে, তোমরা যদি না চাও তাহলে হয়তো নেক্সট ক্লাসে দেখো। স্যার একটু তাড়াতাড়ি শেষ করুন স্যার। তাহলে শেষ করে দিই আজকে। হ্যাঁ, আজকে যেহেতু রাত হয়ে গেছে শেষ করে দিই। তোমরা স্যার নেক্সট ক্লাসে নেক্সট না ক্লাসে পড়ুন স্যার, এটুকুই থাকতেন। ওকে, হ্যাঁ ঠিক আছে।